যে বিশ্ব তামাকমুক্ত দিবস, তার আগে আজকের এই সংবাদ সম্মেলন থেকে এই বাণীটা যাক যে এটা যেন আমাদের সকলের সামাজিক একটা উপলব্ধিতে আসে, আমরা যেন নিজেরা বুঝতে পারি এবং সেটা বোঝার জন্য এই পারস্পরিক করে না। এমনই আপনি ভালো করেও দেখেন আমাদের যেসব মাদক আসক্ত নিরাময় কেন্দ্র আছে বা মাদকের এই যে আপনাদের সংগঠন বা এই যারা করছে, আপনি দেখেন এর ভিতরেও হয়তো আপনার স্পন্সর ওরা, মানে আপনার এদিকেই ঠেকিয়ে রাখতেছে যে আপনি এরকম করেন, আপনার পয়সা দেবো। হ্যাঁ, আপনি কথা বলেন ঠিক আছে, এটা এখনকার যুগটা কিন্তু প্রতি বিপ্লবের যুগ, প্রতি বিপ্লবের যুগ, মানে ডবল স্ট্যান্ডার্ড। আপনি দেখবেন সেই লোক হয়তো বক্তৃতা দিচ্ছে, সে নিজেই বড় চোরা কারবারি, সে চোরা কারবারি বিরোধী অভিযানের প্রধান। হ্যাঁ, একটা নাটকে আমরা দেখেছিলাম যে এক ভদ্র মহিলা বক্তৃতা দিচ্ছে, খুব সামাজিক কথা টথা বলে, তো ওই বাড়ির ছেলে মেয়েটা বসে বসে দেখতেছে, বলে কি আপা কয় কি, উনি বাসায় আমাদের প্রত্যেকদিন মারে, ঠেঙায় বা গন্ডগোল করে, আর এখন টিভিতে যেয়ে দেখি খুব এই আদর করছে। এই চেনা কিন্তু খুব মুশকিল। হ্যাঁ, আমরা এর ভিতরে মিশে গেছে, পুরজি বিপ্লব বলে এটারে। আপনি নিজেই বিপ্লবের কথা বলবে, বলে এই বিপ্লবের শেষ করে দেওয়ার চেষ্টা করবে। এটা আমাদের কায়রো যে তাহির স্কোয়ারের যে গণ আন্দোলন হয়েছিল, সেটারও মৃত্যু যেভাবে ঘটেছে ও আরও কয়েক জায়গায় ঘটেছে। আমরা এইটা বলতে চাচ্ছি যে ভূ রাজনীতির ভাইরা কিন্তু বসে নাই, এবং ভূ রাজনীতির ভাইরাই কিন্তু এইসব বড় বড় লোকেদের টাকায় চলে, মানে এইসব কোম্পানিতে চলে। এই চক্র থেকে বেরিয়ে আসতে গেলে আমার নিজের ভালো নিজে বুঝতে হবে, নিজের ভালো নিজে বোঝার উপলব্ধি যখন আসবে তখন আমার সিগারেট খাওয়া কমে যাবে, বা আমি গুল খাবো না। আমার গুল কিন্তু খুব মারাত্মক জিনিস, এটা ক্যান্সারের একটা খুব বড় ইয়ে। ওই জন্য আমি কয় টাকা করে ভ্যাটও বসাইছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি, ও তো খেয়েই যাবে। তো যাই হোক, আমি আবার আজকের মানুষের এই আগামী দিনের বিশ্ব তামাকমুক্ত দিবসের প্রাককালে তারা যে আয়োজনটা করেছেন, আমি এটাকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমাদের অনেক ব্যস্ত থাকা সত্ত্বেও দাদা যখন বললেন, আমি বললাম যে ওখানে আমি নিজে কোনোদিন সিগারেট খাই না, এটা ঠিক আছে, কিন্তু এই যে ভ্যাট নেওয়ার সময় 3 বছরে আমি দেখেছি কি জটিল পরিস্থিতি, আমাদেরকে কিভাবে ঘুরাচ্ছেন। তৎকালীন যিনি প্রধান উপদেষ্টা ছিলেন, তিনি আমার সেকেন্ড সেক্রেটারিকে পর্যন্ত ডেকে নিয়ে ইয়েতে প্রধান উপদেষ্টার অফিসে বসে বলে, তুমি আমার বুঝাও তো তোমার জটিলতা কোথায়, তুমি এই যে ট্যাক্স বসাচ্ছ কিন্তু কেন কমে না। এটা স্বয়ং প্রধান উপদেষ্টা নিজে হি টুক ইট ভেরি সিরিয়াসলি, যে তোমার এই মনে হয় তোমার এই কত শলাকা, এত শলাকা, তারপরে এত শলাকাতে এত করে বাড়াইলে এত হয়, কিন্তু ও যে ভিতরে ভুল হিসেব দিয়ে বা অন্যভাবে করে যাচ্ছে। আর প্রতি বছরই ওরাই এসে আমাদের অফিসারকে, এনবিআর এর অফিসারকে ট্রেনিং দেয়, একটা খুব নাম করা খাওয়া দাওয়া টাওয়া দিয়ে ট্রেনিং দেয় যে আপনারা এই যে হিসেব টিসেব করছেন এইভাবে কষেন, আমার শিখাতে আসে আর কি, আসলে বুঝলে না। তো এইগুলো ব্যাপারগুলো বুঝতে হবে ভালো করে, না হলে হবে না। আমি মিডিয়াকেও ধন্যবাদ জানাই, কারণ মিডিয়ার সবসময় আমি দেখেছি তারা যথেষ্ট সচেতন ভূমিকা পালনের চেষ্টা করেন। আমি মনে করি মিডিয়াকেও আজকে থেকে একটা সামাজিক উপলব্ধি সৃষ্টির পথে যাওয়ার পথ এবং প্রক্রিয়ায় অনুসরণে যেতে হবে। আমাদের সকলের মধ্যে এই উপলব্ধি জাগুক, এতে আমরাই উপকৃত হব। আমার নেক্সট জেনারেশন খারাপ হয়ে গেলে, কারণ আমি এই কথাটা বলে শেষ করি, আমার দেশ কিন্তু 2008 সাল থেকে 2035 সাল পর্যন্ত একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কালে আসি, অর্থাৎ এই সময়টাই আমাদের কর্মক্ষম মানুষের সংখ্যাটা বেশি আমাদের দেশে। এটা প্রতিটা দেশে এক সময়টা আসে। আমরাই কিন্তু একটা খুব উজ্জ্বল একটা সময় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়ার কালে, এটা কিন্তু 2035 সালে শেষ হয়ে যাবে, অর্থাৎ আমাদের ইয়াং লোকেরা তখন অন্যদিকে বড় হয়ে যাবে, তার এড়িয়ে থাকবে না। এই সময়টাতে আমার যদি হিট করে আমার তরুণ সমাজকে, আমার তাহলে এটা ওই গাছের কোনো এক জায়গায় যদি একটা ক্ষত সৃষ্টি হয়, ওই গাছ কিন্তু আর বড় হয় না, উপরের দিকে আর যায় না, একসময় কিন্তু ভেঙে পড়ে যায়। আমি আমার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা ডিজাস্টারে পরিণত না হোক এই প্রত্যাশা এবং প্রার্থনা করি। আমাকে সব দিকে সব কারণগুলো দেখতে হবে, যে আমার এই কর্মক্ষম মানুষের মধ্যে নানান ধরনের রোগের বিস্তার ঘটে, আমার খরচ বাড়ুক, স্বাস্থ্য খাতের খরচ বাড়ুক, আমার বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাক, এটা আমি কোনোভাবেই আমরা যাতে না চাই সেই দিকে চেষ্টা করতে। সকলকে ধন্যবাদ।